ম্যান সিটির বিপক্ষে আজকে যদি রিয়ালের অর্জনের কথা বলি তাহলে আমি দুইটা অর্জনের কথা বলবো। একটা অর্জন হচ্ছে ওই হালান্ডের কদম জোড়ায় বলের টোকা লাগার দৃশ্যটা, আর একটা হচ্ছে আজকে রদ্রিগোর পারফরমেন্স প্লাস তার গোলটা। বহুদিন পরে প্লেয়ারটা গোল করছে। যাবি, আশা করি আজকের ম্যাচের পরে বুঝতে পারবে রদ্রিগোকে যদি তিনি প্রতিনিয়ত ম্যাচের সুযোগ দেন, এই রদ্রিগো রিয়ালের জন্য কি করতে পারে আজকে তিনি তা বুঝতে পারছেন। এই ম্যাচটা পাপা পেরেজ পুরা স্টেডিয়ামে বসে দেখছেন এবং পাপা পেরেজের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে তিনি ম্যাচ নিয়ে মোটেও খুশি নয়। এই ম্যাচের পরে জাবি আলোনসোর চাকরি থাকবে না থাকবে না এইটা আমি আপাতত ভাই বলতে পারতেছি না। রাউল অ্যাসেন্সিও এবং রুদিগার রে, এই দুই পাগলার আমি দেখেই বুঝছি এই দুই পাগলা আজকে অঘটন ঘটাইবো। ঠিক সেটাই ঘটাইছে রুদিগার। হুদাই একটা পাউল করে বসলো বক্সের ভিতরে, বাকিটা তো পেনাল্টি আপনারা দেখলেনই। আর আরেকটা গোল কনসিড করলাম হচ্ছে কর্নার কিক থেকে, ওইটার কথা না বলি। ম্যানচেস্টার সিটির সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ারটাই হচ্ছে ডোকু। ওর পায়ে যতবার বল যায় ততবার হাঁটুর কাপ ছুটে যায়, কোন সময় কোন অঘটন না জানি গঠাইয়া বসে থাকে এই প্লেয়ারটা। ওর 50% খেলাটাও যদি আজকে ভিনিসিয়াস খেলতো তাহলে ম্যান সিটির অবস্থা খারাপ হয়ে যেত। এমনিতে তুই একটা গোল আদায় করে নিতে পারতাম। ভিনিসিয়াসের কি যে হলো, ওর কাছ থেকে কোনো প্রকার পারফরমেন্সই আমরা পাচ্ছি না। ওর খেলার সমস্যা নাকি রিয়াল মাদ্রিদের সিস্টেমের সাথেও যাচ্ছে না, রিয়াল মাদ্রিদের সিস্টেমের সমস্যা, কোনো কিছু আমার মাথায় আসছে না। ফার্স্ট হাফে আমরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে 10 জন প্লেয়ার নিয়ে খেলাইছি। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই কোনো প্লেয়ার তো লাল কার্ড খায়নি, তাহলে আপনি 10 জন প্লেয়ার কেন বলতেছেন? গঞ্জালো গার্সিয়া এই প্লেয়ারটাকে স্ট্রাইকার হিসেবে নামানো হলো। এই প্লেয়ারটাকে আমি ম্যাচে কোনো কিছুতেই দেখিনি, না দেখছি একটা শট নিতে, না দেখছি আক্রমণে বিল্ড আপ করে সহযোগিতা করতে, কোনো কিছুতে ও ছিল না। 60 মিনিটের মাথায় জাবি আলোনসো সর্বপ্রথম ওকে সাব করা হয়েছে। উচিত ছিল যে ওকে ফার্স্ট হাফে সাব করানো, সেকেন্ড হাফে ওর পরিবর্তে এন্ড্রিককে নামানো উচিত ছিল শুরু থেকে। আমি তো বলছি 10 জন প্লেয়ারের কথা, আমার বলা উচিত ছিল 8 জন। সুয়ামেনি এবং সেবালস, এই দুইটা প্লেয়ার থেকে যতটুকু আশা করেছিলাম তার কোনো কিছুই আজকে পাইনি। যাই হোক, সুয়ামেনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তার হিসাবটা ভিন্ন। আপনি সেবালসের কথা একবার চিন্তা করেন, সে আজকে খুবই বাজে পারফরমেন্স করছে। মানে তিনি যে একজন মিডফিল্ডার হিসেবে তার যেমন পারফরমেন্স করা উচিত ছিল, তার 10 ভাগের 1 ভাগও তিনি করেন নাই। তার উচিত ছিল যে সে ভিনিসিয়াসকে সর্বদা বল সাপ্লাই দেওয়া। আমরা কিন্তু এরকম কিছু দেখিনি। রদ্রিগোকে দেখতেছি মিডফিল্ডে এসে খেলতে, কারণ খেলার কথাই ভাই মিডফিল্ড যেখানে আপনার সবচেয়ে বড় শক্তির জায়গা, সেখানে মিডফিল্ডে আপনি সবচেয়ে বড় দুর্বলতার করে বসছেন, তা আবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে। 2 জন প্লেয়ারের কথা না বললে নাই হয়, একজন হচ্ছে ক্যারিয়াস আর আরেকজন হচ্ছে বালবার্দে। এই 2 জন ফুলব্যাক আজকে যথেষ্ট ভালো খেলছে, ভালো বল সাপ্লাই দিচ্ছে। মানে যেখানে আমাদের মিডফিল্ডারদের উচিত ছিল ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই দেওয়া, সেখানে আমাদের ক্যারিয়াস এবং বালবার্দে 2 জন ফুলব্যাক সবসময় ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই দিচ্ছে। আরেকজন প্লেয়ারের কথা না বলে নাই হয়, তিনি হচ্ছেন থিবো কর্তোয়া, আমাদের লাস্ট ঠিকানা। এই প্লেয়ার প্রতিনিয়ত যা করেন আজকে তাই করছেন, কয়েকটা ভালো সেভ দিবেন, এটা তার পুরানো অভ্যাস। জাবি আলোনসো স্টার্টিং 11-এ যেসব প্লেয়ারকে তিনি মাঠে নামালেন এবং যেসব প্লেয়ারকে তিনি সিলেকশন করলেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে, তার যথেষ্ট ভুল আছে। গঞ্জালো গার্সিয়া এই প্লেয়ারটাকে কোনো প্রকার রোলে আমি প্লে করতে দেখিনি মাঠে, না স্ট্রাইকার, না একজন মিডফিল্ডার, না একজন ফরওয়ার্ড। একেবারে হুদাই এই প্লেয়ারটা 60 মিনিট খেলাইছে মাঠে, যদিও তাকে সাবস্টিটিউট করানো হয়েছে এবং তার বদলি হিসেবে আর্দাগুলারকে নামানো হয়েছে। এইটা একটা পারফেক্ট সাব ছিল এই ক্ষেত্রে, যেহেতু আমাদের মিডফিল্ডে যথেষ্ট শক্তির প্রয়োজন ছিল। অপরদিকে সেবালসকে উঠানো হলো, এটা একটা পারফেক্ট সাব, এবং ব্রাহিম দিয়াসকে মাঠে নামানো হলো, সুন্দর একটা সাব হলো। তারপর দেখেন অ্যাসেন্সিওকে উঠানোর পরে কিন্তু তিনি আসলে অ্যান্ড্রিককে না বলেন, যেহেতু আমাদের একজন স্ট্রাইকার প্রয়োজন। সো 3টা সাব তিনি করলেন, 3টা সাবের বিপক্ষে তিনি 3টা প্লেয়ার নামালেন, 3টা প্লেয়ার ছিল পারফেক্ট সিলেকশন। তবে জাবি আলোনসোর উচিত ছিল সাবস্টিটিউট গুলো আরো আগে করানো, আরো আগে করাতে পারলে রিয়াল আরো বেশি আক্রমণাত্মক খেলা খেলতে পারতো। আপনারা লাস্টে 30-35 মিনিট হয়তো বা দেখছেন রিয়াল যথেষ্ট আক্রমণাত্মক খেলা খেলছে, গোল পায়নি, সেটা আমাদের দুর্ভাগ্য। তবে একদিক দিয়ে বিবেচনা করলে মানে জাবির দোষটা আসলে কিভাবে দিবে, আপনি দেখেন যেসব প্লেয়ারদেরকে নিয়ে জাবি আসলে তার স্কোয়াডটা সাজাবেন, ওই প্লেয়ারগুলোতেও আমাদের স্কোয়াডে নেই। এমবাপ্পে ইনজুরি, তারপরে এডার মেলাতে ইনজুরি, হুইজেন নাই, আলেকজান্ডার আর্নল্ড নাই, কামাভিঙ্গা নাই, এই জন্য শুধু নাইয়ের খেলা।
তবে এই ম্যাচ শেষ হওয়ার পরে একটা কথাই বলতে পারি, জাবি আলোনসো সহকারে রিয়াল মাদ্রিদের কিছু প্লেয়ারের কপালে দুঃখ আছে। কারণ রিয়াল মাদ্রিদ এমন একটা টিম যারা খারাপ করে, যাদের দ্বারা তাদের কোনো বেনিফিট হয় না, তাদেরকে তারা কখনোই ক্লাবে রাখে না, বিদায় করে দেন এবং তাদের বিকল্প হিসেবে তারা অন্য কোনো সিদ্ধান্ত নেন। আজকের ম্যাচ নিয়ে আপনাদের আসলে মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ফলো করে দেবেন।